ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের 2025 রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে পরিবেশের যে মডেল স্কুলগুলো আমি সমাধান করছি, সেই প্রশ্নবিচিত্রার মডেল স্কুলগুলো আজকে তো পরিবেশে তোমাদের 9 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। আর আমি এই 9 নম্বর মডেল প্রশ্নের পূর্বে আমি আরও 8টি মডেল স্কুল সম্পূর্ণ সমাধান করেছি, আর সেই মডেল স্কুলগুলো আমার প্লেলিস্টে তোমরা সহজে পেয়ে যাবে। আর আজকে তার পরবর্তী অর্থাৎ 9 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ আলোচনা করছি। চলো, আজকে 9 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, পুরুলিয়া জেলার পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে অবস্থিত। দেখো, পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের মালভূমি জেলায় অবস্থিত। কোন জেলায়? মালভূমি জেলা। তো জেলা তোমরা লিখে দেবে মালভূমি জেলায় বা মালভূমি অঞ্চলে অন্তর্গত। প্রশ্ন দেখো, একে 2, বাঁকুড়ার চারিদিকে ড্যাশ গাছের জঙ্গল আছে। বাঁকুড়ার চারিদিকে শাল গাছের জঙ্গল আছে। কিসের জঙ্গল আছে? শাল গাছের জঙ্গল আছে। এখানে তোমরা লিখে দেবে শাল গাছ। শাল গাছ, গাছ অলরেডি লেখা আছে, তুমি শাল লিখে দেবে তোমরা। বেশ, পরবর্তী দেখো, নিত্যবহ নদী ড্যাশ জলে পুষ্ট। নিত্যবহ নদী দেখো বরফ গোলা জলে পুষ্ট। বরফ গোলা জল, ঝর্ণার জল ইত্যাদি জলে পুষ্ট, বা বর্ষার জলও পুষ্ট হতে পারে। তাহলে তোমরা লিখে দেবে বরফ গোলা বা তুষার গোলা। বা নিত্যবহ নদী তুষার জলে বা বরফ গোলা জলে, বরফ গোলা জলে পুষ্ট। প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়েছিল ড্যাশ সালে। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিল 1905 সালে। কত সালে? 1905 সালে। প্রশ্ন দেখো, সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটা ড্যাশটি দ্বীপ আছে। আমরা জানি সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটায় 135টি দ্বীপ আছে। 135টি দ্বীপের মধ্যে 100টি দ্বীপে এখনও জনবসতি সৃষ্টি তৈরি হয়নি, আর বাকি 35টিতে মানুষ জঙ্গল কেটে বন কেটে বনবসতি শুরু করেছে। ড্যাশ জেলার ড্যাশ হলো মহানন্দার উৎপত্তিস্থল। দেখো, দার্জিলিং জেলার ডাউহিল, কি বলবে? দার্জিলিং জেলা, এখানে লিখবে দার্জিলিং জেলার ডাউহিল, ডয়াকার ও হয়স্বই ল, ডয়াকার ও হয়স্বই ল, ডাউহিল। অর্থাৎ দার্জিলিং জেলার ডাউহিল হলো মহানন্দার উৎপত্তিস্থল। কেমন? পরবর্তী দেখো, দক্ষিণ দিনাজপুরের ভূমির অংশ ড্যাশ অঞ্চলের ভূমির মিল আছে। দেখো, দক্ষিণ দিনাজপুরের ভূমির রাঢ় অঞ্চলে দেখবে, দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে রাঢ় অঞ্চলের ভূমির মিল আছে। পরবর্তী দেখো, ড্যাশ সাদা অর্কিডের জন্য বিখ্যাত। কোন অঞ্চল সাদা অর্কিডের জন্য বিখ্যাত হবে? তো কার্শিয়াং লিখবে এখানে। কার্শিয়াং, কয়াকার তালবস্যই হস্যই ব্রেভ, কার্শিয়াং অন্তস্থায়কার অনুষ্কার। কার্শিয়াং সাদা অর্কিডের জন্য বিখ্যাত। পরবর্তী দেখো, ড্যাশ হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার। আমরা জানি আলিপুরদুয়ার। এখানে তোমরা কি দিবে? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার। কেমন? আলিপুরদুয়ার। পরবর্তী দেখো, বীরভূম জেলায় ড্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। বীরভূম জেলার এখানে অপশানটা হবে বক্রেশ্বরে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। বক্রেশ্বর, ব কয়রফলাইকার তালবেশ র, বক্রেশ্বর। পরবর্তী দেখো, 2-এর দিকের প্রশ্নগুলো কি ছিল? সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, MCQ। অর্থাৎ দেখো, 2-এর প্রশ্নটা হচ্ছে দার্জিলিং না হাওড়া না পুরুলিয়া না মালদা জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। দেখো, পুরুলিয়া জেলা কিন্তু ছৌ নাচের জন্য বিখ্যাত। প্রশ্ন দেখো, তমলুক, ডায়মন্ড হারবার, বারুইপুর, কৃষ্ণনগর এর চিংড়িখালি দুর্গের ধ্বংসাবশেষ আছে। এখানে আমরা লিখব ডায়মন্ড হারবার। কেমন? পরবর্তী দেখো, শান্তিনিকেতন আশ্রম বর্তমানে রবীন্দ্রভারতী, গৌড়বঙ্গ বিশ্বভারতী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আছে। দেখো, এখন আছে বিশ্বভারতী। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অঞ্চল, রবীন্দ্রনাথের শিক্ষালয় সেই শান্তিনিকেতন কিন্তু এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে। পরবর্তী দেখো, নদিয়া জেলার ড্যাশ, অর্থাৎ নদিয়া জেলার কল্যাণী না কৃষ্ণনগর না তেহট্ট, রানাঘাট ইত্যাদি পরিকল্পিত শহর। দেখো, নদিয়া জেলার হচ্ছে কল্যাণী হচ্ছে পরিকল্পিত শহর। কল্যাণী হচ্ছে নদিয়া জেলার পরিকল্পিত শহর। পরের প্রশ্ন হচ্ছে,
যে কয়লা, সৌরশক্তি, বুদ্ধি আর উদ্ভিদ হলো একটি মানবিক সম্পদ। কয়লা প্রাকৃতিক সম্পদ, সৌরশক্তি প্রাকৃতিক সম্পদ, উদ্ভিদও প্রাকৃতিক সম্পদ। কিন্তু মানবিক সম্পদ হচ্ছে একমাত্র বুদ্ধি। বুদ্ধি হলো মানবিক সম্পদ। পরবর্তী হলো, চলো, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন কে বলে তো? দেশের মানুষের হাতে কলমে শিক্ষার কথা বলেছেন কেবলমাত্র আমাদের স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। বেশ, প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কে বলতো? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ডক্টর আবুল কালাম না, জওহরলাল নেহরু তাও না, আর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাও না, আর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, মৌলানা আবুল কালাম আজাদ। প্রশ্ন দেখো, হলদিয়া দীঘা শহরগুলি আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর। দেখো এখানে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর। হলদিয়া দীঘা শহরগুলি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। পরের প্রশ্ন, চলো, যে বাম দিক আর ডান দিক মেলাও। বাম দিক আর ডান দিক মেলাতে বলছে। চলো, বাম দিক আর ডান দিক দেখতে পাচ্ছি দ্বারকেশ্বর নদ ও শিলাবতী নদীর মিলনে কোন নদী সৃষ্টি হয়েছে? রূপনারায়ণ নদী। কোন নদী? রূপনারায়ণ নদী। পরের দেখো, বালুরঘাট। দেখো বালুরঘাট কোন নদী, বালুরঘাট হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? বালুরঘাট হচ্ছে আত্রেয় নদী। আত্রেয় নদীর তীরে অবস্থিত। প্রথম দেখো, মেদিনীপুর কিন্তু কংসাবতী নদীর তীরে অবস্থিত। মেদিনীপুর কংসাবতী নদীর তীরে অবস্থিত। প্রশ্ন দেখো, কেলেঘাই ও কংসাবতীর মিলনে কোন নদী সৃষ্টি হচ্ছে? হলদি নদী। কোন নদী? হলদি নদী। প্রশ্ন দেখো, আরামবাগ দেখো, আরামবাগ কোন নদীর তীরে অবস্থিত? আরামবাগ হচ্ছে তোমার দ্বারকেশ্বর, আর আরামবাগ হচ্ছে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, নবদ্বীপ কোন দুটো নদীর মিলনস্থলের সৃষ্টি হচ্ছে? নবদ্বীপ কিন্তু ভাগীরথী নদীর উপকূলে, ভাগীরথী ও হুগলি নদীর মিলনস্থলে সৃষ্টি হচ্ছে। কেমন? পরের প্রশ্ন, চলো, যে চারের দাগের প্রশ্ন। চারের দাগ হচ্ছে, চারের এক প্রশ্ন হচ্ছে, 1960-এর দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করেছিল। এটা সত্য না মিথ্যা তা নির্ণয় করতে বলা হচ্ছে। উত্তরটা সম্পূর্ণ মিথ্যা। উত্তরটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। সত্যটা হবে, তোমরা মনে রাখবে, 1860-এর দশকে কিন্তু 1860-এর দশকে 1817, এখানে 1960-এর দশকে নয়, এইখানে হবে 1860-এর দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করে। এখানে উত্তরটা হবে 1860। কেমন? প্রশ্ন দেখো, রায়গঞ্জে কুলিক পাখিরালয় অবস্থিত। অবশ্যই রায়গঞ্জের কুলিক নদীর তীরে কুলিক পাখিরালয় অবস্থিত। সত্য, প্রশ্নটা কিন্তু সত্য। প্রশ্ন দেখো, মহানন্দার পশ্চিম দিক থেকে এদিককে দুভাগে ভাগ করেছে সংকোচ নদী। এটা কিন্তু সত্য নয়, হবে কালিন্দী নদী। কোন নদী? কালিন্দী নদী। মহানন্দার পশ্চিম দিককে দুভাগে ভাগ করেছে কোন নদী? কালিন্দী নদী। মিথ্যা। আর এর উত্তরটা ছিল 1860। আর এর সত্যটা হবে, মহানন্দার পশ্চিম দিককে দুভাগে ভাগ করেছে সংকোচ নদী। আর মিথ্যা ছিল, সত্যটা কী হবে? কালিন্দী নদী। কোন নদী? কালিন্দী নদী। কালিন্দী নদী। প্রশ্ন দেখো, যে 4-4 নদিয়া জেলা থেকে দক্ষিণের অংশটাই হলো দক্ষিণবঙ্গ। এটা কিন্তু সত্য নয়, মিথ্যা। এটা কিন্তু মিথ্যা। সত্য হবে কিন্তু মুর্শিদাবাদ। সত্য কী হবে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কেমন? সত্যটা হবে কি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা থেকে দক্ষিণের অংশটাই হলো দক্ষিণবঙ্গ। তারপরে দেখো 4-5, দেখো রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয়। অবশ্যই সত্য, সতীদাহ প্রথা কিন্তু রাজা রামমোহন রায়ের উদ্যোগেই সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। লর্ড বেন্টিংয়ের সাহায্যে রাজা রামমোহন রায় এই সতীদাহ প্রথা নামক এই ভয়ঙ্কর ব্যাধিটা নির্মূল হতে পেরেছিল। পড়াশোনা দেখো, জওহরলাল নেহরুর জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয়। দেখো জওহরলাল নেহরুর জন্মদিনে নয়, জওহরলাল নেহরু, প্রশ্নটা সম্পূর্ণ মিথ্যা। সত্যটা বলছি, দেখো জওহরলাল নেহরুর জন্মদিনে হচ্ছে শিশু দিবস পালন করা হয়। কোন দিবস? শিশু দিবস। আর শিক্ষক দিবস পালিত হয়, শিক্ষক দিবস হয়, দেখো শিক্ষক দিবস কিন্তু রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। রাধাকৃষ্ণনের জন্মদিনের উপলক্ষে শিক্ষক দিবস রূপে পালিত হয়। পরের প্রশ্ন দেখো, এবার আমরা 5-এর দাগের প্রশ্ন চলে এলাম। তো 5-এর এক কী বলেছে? 5-এর এক বলা হয়েছে যে ডিভিসি তৈরির উদ্দেশ্য কী ছিল? ডিভিসি তৈরির উদ্দেশ্য ছিল, দেখো প্রশ্নটা ছিল যেহেতু 1 নম্বরে, ডিভিসি গঠন করা হয়েছিল বা ডিভিসি কেন গঠিত হয়েছিল, এই প্রশ্নের উত্তরটা যদি এখানে তোমরা দেখো, যে বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচের ব্যবস্থা করার জন্য বা উদ্দেশ্যে ডিভিসি তৈরি করা হয়েছিল। কেমন? এছাড়াও আরেকটা শর্ট প্রশ্ন যদি হয়, তোমরা শর্টকাটে প্রধান উদ্দেশ্য যদি বলা হতো, সেক্ষেত্রে উত্তরটা তোমাদের এটাই হবে।
সেটা হচ্ছে ডিভিসি তৈরি করা হয়েছিল সে একটাই কারণে, কী হচ্ছে উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা। তাহলে প্রধান উদ্দেশ্য কিন্তু ডিভিসি তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা। কী বন্ধ করা? বন্যা বন্ধ করা। বন্যা বন্ধ করার উদ্দেশ্যে ডিভিসি চালু বা গঠন করা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন তোমাদের বলা হয়েছে যে জিওল মাছ কী বা এর উদাহরণটাও লেখো। দেখো জিওল মাছ বলতে কী বোঝো, এই প্রশ্নের উত্তরে একই। জিওল মাছ কী আর জিওল মাছের উদাহরণ দেখো। যেসব মাছ কাদাময় কম অক্সিজেনযুক্ত জলে বসবাস করতে পারে এবং যারা অনেক সময় ধরে জল ছাড়া বেঁচে থাকতে পারে তাদের জিওল মাছ বলে। যেমন শিঙ্গি, মাগুর, এগুলো হচ্ছে জিওল মাছ এবং জিওল মাছের উদাহরণ। চলো পরের প্রশ্ন বলছে যে কুয়াশ কি? স্কোয়াশ কি? কুয়াশ হলো, দেখো স্কোয়াশ আছে, দেখো স্কোয়াশ এক ধরনের সবজি যা পার্বত্য অঞ্চলে চাষ করা হয়। স্কোয়াশ গাছ ঝিঙে গাছের মতো দেখতে এবং স্কোয়াশ খেতে পেঁপের মতো। পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে স্কোয়াশ চাষ করা হয়। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। চলো তারপর প্রশ্ন হচ্ছে ফাঁদি কথার অর্থ কী? ফাঁদি কথার অর্থ হলো, ফাঁদি হলো এক ধরনের জালের মতো সূক্ষ্ম সুতো। দেখো সুতো দিয়ে তৈরি। দেখো অ্যান্সারটা আমি এখানে করা আছে, দেখো ফাঁদি কি? ফাঁদি হলো জালের মতো জালের সুতো দিয়ে, কী হলো? ফাঁদি হলো জালের সুতো দিয়ে তৈরি একটা খোপ। একটি জালের অসংখ্য ফাঁদি তাজ থাকে, কিন্তু বিভিন্ন জালে এগুলি বিভিন্ন আকারে হয়। কেমন? তাহলে উত্তরটা কী হলো? ফাঁদি হলো জালের সুতো দিয়ে তৈরি একটা খোপ। একটি জালে অসংখ্য ফাঁদি থাকে, বিভিন্ন জালে এগুলি বিভিন্ন আকারের হয়। চলো পরের প্রশ্ন দেখি আমরা। তার পরের প্রশ্নটা কিন্তু ইন্টারেস্টিং। দেখো তোমার জেলার সদর শহর কোনটি? এখানকার 3টি বিখ্যাত জিনিসের নাম লেখো। দেখো তুমি যে অঞ্চলে বিলং করো সেই অঞ্চলের প্রধান শহরের নাম বলতে হবে, আর সেই শহরের বিখ্যাত 3টি জিনিসের নামটাও বলতে হবে। যেমন আমি এই অঞ্চলে অর্থাৎ সাউথ চব্বিশ পরগনা বিলং করছি, আর আমি এই সাউথ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে প্রশ্নবিচিত্রা যে কমপ্লিট করছে, আর সেই সমস্ত ছাত্রদের জন্য আমি বলছি যে আমি দক্ষিণ চব্বিশ পরগনা আমি যদি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিলং করি, তাহলে সেক্ষেত্রে আমার সদর কিন্তু শহর হবে আলিপুর। আমার সদর শহর হবে আলিপুর। এই আলিপুরের যে সমস্ত বিখ্যাত জিনিস পাওয়া যায় সেগুলো হচ্ছে বা দেখতে পাওয়া যায় সেগুলো চিড়িয়াখানা 1 নম্বর, যেটাকে আমরা জুওলজিক্যাল গার্ডেন বলি। আর 2 নম্বর হচ্ছে জাতীয় গ্রন্থাগার। কী হলো? জাতীয় গ্রন্থাগার। আর 3 নম্বর হচ্ছে আবহাওয়ার অফিস। আর 4 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সংশোধনাগার। কেমন? এই 4টি হলো আমাদের আলিপুরের বিখ্যাত 4টি গুরুত্বপূর্ণ জিনিস। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে দেখো যে তোমার আচ্ছা সার কি? সার একটি জৈব ও একটি অজৈব সারের নাম লেখো। চলো এর উত্তরটা আমরা দেখি। দেখো একসঙ্গে অনেকগুলো প্রশ্ন রয়েছে। দেখো সার আছে, সার ক প্রকার পাওয়া যায়, সার সেই প্রকারগুলোর মধ্যে কী কী সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো সার হলো মাটির উর্বরতা শক্তি বাড়িয়ে ফসল উৎপাদন বৃদ্ধি করার জন্য মাটিতে যেসব জৈব অজৈব উপাদান প্রয়োগ করা হয় তাকে সার বলে। কেমন? আর এই সার হয় 3 প্রকার, একটা জৈব সার, আর 2 নম্বর রাসায়নিক সার আর বা অজৈব সার, আর 3 নম্বর হচ্ছে অণুজীব সার। আর তার সঙ্গে একটা প্রশ্ন ছিল একটি জৈব সারের নাম, একটি অজৈব সারের নাম জানতে চাওয়া হয়েছিল। দেখো অজৈব সারের সংখ্যা হচ্ছে উদাহরণ যদি হয় গোবর সার হবে, এর সংখ্যাটা আমরা জেনে রাখি। তার সঙ্গে দেখো জৈব সার তাকেই বলবো জীব দেহাবশেষ বা জীবের বর্জ্য পদার্থ পচনের ফলে যে যে সার তৈরি হয় তাকে আমরা জৈব সার বলি, যেমন গোবর সার। এরপর দেখো রাসায়নিক সার। রাসায়নিক সার হলো কৃত্রিম উপায়ে তৈরি এক প্রকার রাসায়নিক পদার্থ যা ব্যবহারের ফলে শস্যের ফলন ব্যাপক হারে বৃদ্ধি পায়। কিন্তু পরে সেই যে জমিতে চাষ করা হবে যে জমিতে রাসায়নিক সার প্রয়োগ হবে সেই জমির বঞ্জর বা অনুর্বর হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আর এর উদাহরণ হিসেবে যদি বলি রাসায়নিক সারের ইউরিয়া হবে, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, পটাশ, এগুলো হচ্ছে তোমাদের রাসায়নিক সারের উদাহরণ। কেমন? পরের প্রশ্ন বলছে তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন? বলা আছে তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন? দেখো তরাই অঞ্চলে চাষ ভালো হয় তার কারণ হচ্ছে তরাই অঞ্চল বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, সেটা পার্বত্যের পাদদেশে গড়ে উঠেছে। আর সেই কারণে সেখানে ঠান্ডা আবহাওয়া থাকার জন্য সেই অঞ্চলে চাষ করার ভালো হয়। দেখো এখানে কী লেখা আছে, দেখো চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে, আর সেটা কিন্তু উপযুক্ত তরাই অঞ্চল। এছাড়া
আবহাওয়া ঠান্ডা থাকা দরকার, সেটাও তরাই অঞ্চল উপযুক্ত। দেখো তরাইয়ের একটি বিরাট অঞ্চল পর্বতে পাদদেশে থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু, যেখানে জল দাঁড়ায় না, আবার খুব গরমও নয়। এই আবহাওয়ায় চা খুব ভালো হয়। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্নটা একটু বড়, 5 নম্বরের প্রশ্ন। দেখো, সবুজ বিপ্লব কী? এর মধ্যে 3টি পার্ট প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লব কী? সবুজ বিপ্লব ঘটানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে সবুজ বিপ্লবের কুফলগুলি লেখো। চলো দেখে নিই আমরা অ্যান্সারটা। দেখো এর উত্তরটা হচ্ছে, দেখো প্রথমে সংজ্ঞা বা কী সবুজগুলো কী, এই টিকার মধ্যে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্নের উত্তর তোমরা পাবে 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে আমরা সবুজ বিপ্লব বলি। আর এর কারণটা দেখো, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 নম্বর হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, আর 3 নম্বর কারণ হচ্ছে ডিপ টিউবওয়েলে বসিয়ে জলসেচের ব্যবস্থা, আর 4 নম্বর হচ্ছে কৃষিজ যন্ত্রপাতি ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের উত্তর। আর 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, সবুজ বিপ্লব কুফলগুলি লেখো। দেখো সবুজ বিপ্লব কুফলগুলি হলো, সবুজ বিপ্লব ঘটার কিছুকাল পর থেকে এর কুফল বোঝা যেতে থাকে। এর 1 নম্বর কুফল হচ্ছে, দেখো বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পায়। 2 নম্বর হচ্ছে রাসায়নিক কীটনাশকের ব্যবহারের জমির বন্ধুর পোকা মারা যায়। আর 3 নম্বর হচ্ছে ডিপ টিউবওয়েল দিয়ে অধিক জল তোলার ফলে মাটির নিচে জল সংকট দেখা দেয়। বহু ডিপ টিউবওয়েল জল ওঠা বন্ধ হয়ে যায়। দেখো আমরা এর পরের প্রশ্ন বলতে আর কিছু নেই। এই প্রশ্নটা হচ্ছে তোমাদের 9 নম্বর মডেলের শেষ প্রশ্ন ছিল। আর আজকে আমি তোমাদের 9 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করলাম। এরপর আমি তোমাদের জন্য 10 নম্বর, আমরা পরের ভিডিওতে 10 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। তো আজকের এই পর্যন্ত। আর তোমরা যারা আমার এই চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, যাতে আমার এই ভিডিওটা আরও ভালো করে গ্রো হতে পারে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে যথাযথভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ক্লাসে।